ইজিয়েস্ট ভার্সনে লেখা রয়েছে, আমি ওটাই পড়ছি ওই জন্য, কারণ ওখানে 9টা ফ্রেম কি করে আসে সেটা বোঝার চেষ্টা করি, তাহলে তোমরা বুঝতে পারবে। এবং একটা জিনিস মাথায় রেখো, ওই ম্যাগনেটিক টেপটা দেখবে একটা মানে যে এ পার্ট বি পার্ট মাঝখানে দেখবে একটা সাদা অংশ থাকতো, প্রত্যেকটা ম্যাগনেটিক টেপের দেখবে ওরকম, যখন ক্যাসেটটা থাকতো ক্যাসেটে দেখবে ব্রাউন ব্রাউন ঘুরতে 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 কোন একটা জায়গায় সাদা অংশ থাকতো। এবং যখন আমরা গান চালাতাম, 4টে গান কি 5টা গান একটা পার্টে থাকতো, চালানোর পর দেখবে একটা সার্টেন পুরো গানগুলো হয়ে যাবে চি একটা এরকম আওয়াজ আসতো, কারণ হচ্ছে তখন দেখবে সাদা পার্টটা রান করতো টেপ হেডের সাথে। তো ওই ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি দ্যাট ইজ আ ব্ল্যাঙ্ক ব্যাপার, সেই ব্ল্যাঙ্ক সিম্বলটা কি জিনিস আমি সেগুলো সব বোঝাচ্ছি। The magnetic cells were the first kind of secondary memory used in the computer system. A tape is flexible and polyester coated special magnetic material. মাথায় রেখো এই লাইনটা, flexible and polyester coating coated with special magnetic material. A magnetic tape is similar to the home tape recorder. However, a magnetic tape holds the digital information, whereas tape recorder holds the analog information. A magnetic tape is divided vertically into frames. মাথায় রাখার পয়েন্ট যে যখনই আমরা কাজ করব স্টোরেজ, এটা ফ্রেমের একটা গল্প থাকে, ভার্টিক্যালি ইনটু ফ্রেমস এন্ড হরাইজন্টালি ইনটু 9 প্যারালাল ট্র্যাকস অ্যাজ ইন ফিগার 4.19। আমরা ফিগারটায় যাব, ফিগারটায় যদি যাও তাহলে দেখতে পাবে যে দেখো 9টা ট্র্যাক রয়েছে এবং একটা ফ্রেম রয়েছে। বেসিক্যালি একটা ট্র্যাকের রেসপেক্টে একটা ফ্রেমের ডিজিটাল ইনফরমেশন পড়তো। এবার তোমরা আমাকে বলতে পারো স্যার গানটা তো আর 0-1-এ চলে না, গানটা তো অ্যানালগ সিগন্যাল, বিকজ বেসিক্যালি আমরা জানি মিউজিক ইজ অ্যানালগ সিগন্যাল, আমরা গিটার ফিটার এইগুলো এসএইচএম এ পড়েছিলাম ফিজিক্সে। তো তখন এটা একটাই ব্যাপার যে বেসিক্যালি ওই যে টেপের একটা হেড হয়, অনেক সময় হয়তো বাবাদের বা নিজেদের বাড়ির বড়দেরকে শুনতে গেছে যে টেপ হেডটায় ঝুলো পড়ে গেছে বা তারা পরিষ্কার করতো আগেকার দিনে। তো সেটা আমরা ছোটবেলায় দেখেছি, আমরা একটা সার্টেন এজ অব্দি টেপ চালিয়েছি, আমাদের ওয়াকম্যান ছিল, আমরা ক্যাসেট নিয়ে প্রচুর খেলাধুলা করেছি। তোমরা সেটা হয়তো আমরা তো আর্লি 90s কিড, তো সেই জন্য দেখেছি, জানি তোমরাও হয়তো করেছো আই গেস, বা তোমরা হয়তো অতটাও পাওনি, জানি না আমি সেটা। তো সেক্ষেত্রে যেটা হতো, সেক্ষেত্রে আমাদের টেপ হেডটাকে পরিষ্কার করতে হতো। টেপ হেডটা ক্যাসেটটার ওপর ওই যে ম্যাগনেটিক টেপটা আছে তার উপর পড়তো, ওইখানটায় একটা ফ্রিকশন তৈরি হতো, যেটার পরে বেসিক্যালি অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন হতো, মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন হতো, এন্ড ইট প্রডিউসেস দ্য সাউন্ড। সেরকম ভাবেই আর কি স্টোর করা হতো বিটগুলোকে ডিজিটালি। তো ইচ ফ্রেম ইজ ক্যাপেবল অফ স্টোরিং 9 বিটস অফ ডেটা, মানে একটা টোটাল ফ্রেমে দেখো তাহলে 9 বিট ডেটা থাকে। The first 8-bit data, the 8 bits from a data byte, and the ninth bit holds the parity, that means the error checking ব্যাপার। অনেক সময় দেখবে গান চলতে চলতে আগেকার দিনে যারা আমরা দেখেছি কেন একটা বিচ্ছিরি আওয়াজ আসছে, তখন তার বাবারা কাকুদেরকে আমরা দেখেছি বা আমরা নিজেরা হয়তো বড় হয়েছি যখন একটু মাঝারি, তখন আমরা দেখেছি ক্যাসেটটাকে বাড়ি মেরে ধুলোটাকে পরিষ্কার করা বা ক্যাসেটটাকে পরিষ্কার করা। কারণ ব্যাপারটা হচ্ছে ওই প্যারিটি কোডটার উপর যদি কোনো রকম কোনো কিছু ময়েশ্চার বা কিছু জমে যেত, সেক্ষেত্রে এরর হতো, মানে তখন মিউজিকটা চেঞ্জ হয়ে যেত, কারণ বিচ্ছিরি একটা সাউন্ড করতো। The first 8 bits from the data byte, মানে 8টা বিট ডেটা থাকতে 9 বিট parity. The parity is used for the error correction, যেটা আমি বললাম error correction and detection. Information is stored along tracks using read-write heads, and the read-write heads are designed in such a way that they can access all 9 tracks contained in a frame simultaneously, মানে একবারে পুরোটা পেতে, মানে বেসিক্যালি রিড রাইট হেডটা হচ্ছে আগে পরে করতে পারতো এবং ওর আপ ডাউন একটা মুভমেন্ট থাকতো। Read write heads are designed in such a way that they can access all the 9 text content in a frame simultaneously. Data is written on the tape by varying the current through the referred as an inner record tapes. The data is written on the tape by varying the current though the read write through the read write heads, and data is read or written in continuous record. The records are separated by gaps referred by the inter record gap, and the length of a magnetic tape is typically 2400 feet. It is stored on a reel. The major difficulty with this device is the particle contamination caused by the improper manual handling, যেটা তোমাদের আমরা বললাম ময়েশ্চার জমে যেত। তো বেসিক্যালি যেটা প্রবলেম সেটা আমি বলে দিলাম অলরেডি আগেই। আর ইন্টার রেকর্ড গ্যাপ যেটা তোমাদের ওই সাদা যে অংশটার কথা বলছিলাম, একটা জায়গায় পুরো ডেটাটা থাকতে থাকতে আবার একটা গ্যাপ তৈরি হতো, দেন আবার আসতো, মানে বেসিক্যালি ভাগ করা হতো, এ পার্ট বি পার্ট সি পার্ট ডি পার্ট, এইভাবে ম্যাগনেটিক টেপগুলোকে ভাগ করা হতো। এখানে এতটা ইনফরমেশন আছে, এখানে এতটা ইনফরমেশন আছে, এখানে এতটা ইনফরমেশন আছে। দিস ইন্টার রেকর্ড গ্যাপ সেপারেটস দ্য ডেটা পার্ট, মানে এই পার্টেতে বা এই ট্র্যাকটাতে বা ফার্স্ট রেকর্ডে এতটা আছে, সেকেন্ড রেকর্ডে এতটা আছে, থার্ড রেকর্ডে এতটা আছে। স্টিল এখনো আমরা সিনেমা হলে যেভাবে সিনেমা দেখি ওখানে রিল কাটা হয়, অনেক সময় শুনে থাকবে রিল কাটতে হয়, সেই ব্যাপারটা এখনো স্টিল ওখানে আছে।
ওখানে রিল বা এখন তো ডিজিটাল সিস্টেম হয়ে গেছে, কারণ আগে যখন অ্যানালগ সিস্টেম ছিল তখন বেসিক্যালি হচ্ছে কি রিল থাকতো, রিলটাকে ওরা কেটে 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 সিনেমাকে টাকা কোনো যখন সিন ধরো ডিলিট করা হয় ওই পার্টটাকে কেটে ওটাকে ম্যানুয়ালি অ্যানালগের যখন টাইম ছিল, অ্যাজ বিং আ প্রফেশনাল ফটোগ্রাফার আমরা এগুলো শিখেছিলাম যখন আমরা ফটোগ্রাফি শিখেছি, তখন হচ্ছে বেসিক্যালি মানে আমি নিজে প্রফেশনাল ফটোগ্রাফার বলে বলতে পারছি যেটুকু আমি জানি, তখন ওই রিলটাকে কেটে আবার আরেকটা রিলের সাথে জুড়ে দিলে হচ্ছে সিনেমাটা আসতো। মানে এই যে ধরো আগেকার দিনে যখন এই ধরো সত্যজিৎ রায় বা এরা এরা হচ্ছে তখন এরকম ভাবে ঘোরাতে হতো একটা মেশিন, সেখানে রিল ঘুরতে এবং ওনারা চোখ দিয়ে দেখতেন কি কি ছবি তৈরি হয়েছে, সেই ছবিটাকে আর কি বেসিক্যালি মডিফিকেশন বা কোনো গ্রাফিক্স এডিট দিতে হলে সেই জায়গায় অন্য একটা রিল কেটে সেই জিনিসটাকে ঢোকানো হতো, দেন কাজটা করা হতো। এইভাবে হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা, ঠিক আছে। দিস আর দ্য ম্যাগনেটিক ডিস্ক, বাট ইট ইজ নট অফ ইউজ এনিওয়্যার, কারণ এখন তো আর টেপ বলেও কিছু নেই, কারণ বেসিক্যালি আমরা সবটাই অপটিক্যাল ডিস্কে চলে গেছি, সিডি ডিভিডি, বা এখন তো আমরা আরো ডিজিটাল ইনফরমেশন পুরোটাই। তো আই গেস সবার কাছে ক্লিয়ার এতটা? হ্যালো? হ্যাঁ স্যার। ওকে, দেন উই গো উইথ দ্য ম্যাগনেটিক ডিস্ক। ম্যাগনেটিক ডিস্ক মানে হার্ড ডিস্ক, হার্ড ডিস্কের ভেতরটা কি হয়, স্টিল উইট ইজ ইন ইউজ। তো সেই জায়গাটা একটুখানি বলবো, সেই জায়গাটা ভালো করে বুঝে নিও, কারণ এই ম্যাগনেটিক ডিস্কের কোয়েশ্চেনটা এবং দুটো ছবি আছে দেখো, একটা 4.20 তে আছে, একটা 4.21 আছে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস দোজ ইমেজেস ইন ইউর হোম, কারণ তোমাদের যদি কোনো সময় ম্যাগনেটিক ডিস্ক সম্বন্ধে কিছু লিখতে দেয় বা কিছু আসে, দেন ইউ হ্যাভ টু প্রোভাইড দিস টু ইমেজেস। তো সেই জন্য বলছি সেখানে দেখে নাও। ব্যাপারটা হচ্ছে ডিস্ক আর পার্মানেন্টলি অ্যাটাচ টু দ্য ইউনিট অ্যাসেম্বলি and cannot be removed by the general user are called hard disk। মানে আমরা নরমালি ইউজ করতে মানে খুলতে পারি না, বাট তোমরা চাইলে কেউ যদি চাও বাড়িতে পুরনো হার্ড ডিস্ক যেটা খারাপ হয়ে গেছে খুলে ঠুলে দেখতে পারো কিভাবে জিনিসটা থাকে। আমি দেখেছি, বাট তোমরাও দেখতে চাইলে দেখতে পারো। তো ডিস্ক cannot be removed, সেটা হচ্ছে called a hard disk। আর disk drive is removable disk drive with removable disk called a floppy disk drive, যেটা আগে থাকতো ফ্লপি, তোমরা আই গেস দেখেছো। মানে আনফরচুনেটলি আমি ফ্লপি টপি সবই দেখেছি, কিন্তু আমার কাছে কোনো ফ্লপি নেই এখনো। আমি খুঁজি, যদি কাউর থেকে একটা ফ্লপি টপি পাওয়া যায় আই উইল, মানে আমি নিজের কাছে একটা রেখে দেবো, আমি পাই না সেরকম ভাবে। তো ফ্লপি আগে ইউজ হতো, কারণ সিডি আসার আগে ফ্লপি ছিল মাত্র ধরো 15 MB 20 MB এরকম ডেটা স্টোর করা যেত, 5 MB 10 MB এরকম ফ্লপি পাওয়া যেত। তখন যেরকম মোবাইল, যেরকম অনেকের ল্যাপটপে দেখবে ডিস্ক একটা ডিভিডি রম থাকে, বেসিক্যালি সিডি ড্রাইভার থাকে, যেটা সিডি ট্রে বেরিয়ে আসে, সেরকম আগে বহু পূর্ণ ল্যাপটপেরও আগে বেসিক্যালি যখন মানে কম্পিউটার হতো তখন ফ্লপি ড্রাইভার হতো, যেখানে ফ্লপি ঢুকিয়ে কাজ করা যেত। স্টিল ফ্লপি কিছু কিছু মানে গভর্নমেন্ট অর্গানাইজেশনে স্টিল পুরোনো ডেটা রিট্রিভ করার জন্য ইউজ হয়। এখন ফ্লপির জায়গাটা খুবই কমে গেছে বলতে পারি। তো সেটা হচ্ছে is called a floppy disk drive. The disk used with a floppy drive are small and removable disks made of plastic coated with magnetic recording material. There are two sizes commonly used. One is diameter of 5.25 and একটা হচ্ছে 3.5 inches, কারণ ওখানে বেসিক্যালি ফ্লপি যদি কেউ চোখে দেখে থাকো দেখবে ফ্লপির নিচে একটা গোল মতো চাকতি থাকতো, সেই চাকতিটা হচ্ছে স্টিল কালারের হতো, কখনো ব্ল্যাক কালারের হতো। এই স্টিল কালারের চাকতিটার ডায়ামিটারের উপর ডিপেন্ড করতে হচ্ছে কতটা জায়গা আছে, ঠিক আছে। I guess বুঝতে পেরেছো সবাই। তো magnetic disks made of either aluminum or plastic coated with a magnetic material so that the information can be stored on it. The recording surface is divided into, ভালো করে এই জায়গার পয়েন্টগুলো মাথায় রেখো। The recording surface is divided into number of concentric circles called tracks। এই যে যে ছোট ছোট দেখছো সার্কেল গুলো ছবিতে যেগুলো রয়েছে এরকম বড় বড় ছোট ছোট কিছু কিছু সার্কেল তৈরি হয়েছে, those are called as tracks। and to distinguish between two consecutive sectors, basically এবার দেখো লেখা আছে tracks and the tracks are commonly divided into sectors। এই যে লাইন গুলো কাটা রয়েছে দেখবে এরকম যে একটা মানে চাকার মতো স্পোকের মতো লাইন কাটা রয়েছে, সেই এক একটা পার্টকে সেক্টর বলা হয়, যেগুলো এস দিয়ে রিপ্রেজেন্ট করা রয়েছে ছবিতে। To distinguish between two consecutive sectors there is a small intersector gap। ডেফিনেটলি একটা গ্যাপ থাকে, ইন্টারসেক্টর গ্যাপ দেখো মার্ক করা আছে বইতে। Intersector gap in the most system a minimum quantity of information transfer is a sector। Generally a innermost track has the maximum storage density। হ্যাঁ, যত ভেতরে যাবে তত হচ্ছে ডেনসিটি বাড়বে। দেন হচ্ছে মানে বিটস পার লিনিয়ার ইঞ্চ বলতে পারো ডেনসিটি মানে। and the outermost track has a minimum density। The subdivision of one disk surface onto the track and sector is shown in figure 4.20, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এরকম মাল্টিপল মানে অনেক ডিস্ক মিলে একটা হার্ড ডিস্ক তৈরি হয়। The information is accessed onto the tracks using movable read write head, সেটা আমি বোঝাচ্ছি। The move from the innermost to the outermost tracks and vice versa, generally the several identical disks are stacked over one another with a separation between them, যেটাকে
যেটাকে বলা হয় হচ্ছে ডিস্ক প্যাক। তো a typical disk pack shown in figure 4.21, that there is one read write head at the first surface. Therefore, if there is n disks, there are two n surfaces. During the normal operation, disk are rotate continuously and constant angular velocity. Same radius track on different surfaces of the disk are logical cylinder. The disk pack with n disks has two n tracks per cylinder. Another part of this is electronic circuitry controls the operation of the disk, and this is called disk controller. এই ডিস্ক কন্ট্রোলার অবধি আমি বললাম, বাদ বাকিটা তোমরা নিজেরা পড়তে পারবে। ছবিটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ছবিটা ভালো করে দেখো। there is something called spindle, তো একটা দাগ, একটা লাইন মতো করা রয়েছে, যার মধ্যে হচ্ছে ট্র্যাক গুলো, মানে বেসিক্যালি সিডি গুলো, বা বলতে পারো ম্যাগনেট সিডি বলা উচিত নয়, ডিভিডি গুলো, মানে ডিভিডিও বলা উচিত নয়, ম্যাগনেটিক ডিস্ক গুলো আটকানো রয়েছে। এই স্পিন্ডেলটা কন্টিনিউয়াসলি রোটেট করে, ঠিক আছে, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে। রোটেট করার সঙ্গে সঙ্গে দেখো এখানে ওই আর্ম অ্যাসেম্বলি থেকে কিছু জিনিস বেরিয়েছে, যেটাকে রিড রাইট হেড বলছে। ওই রিড রাইট হেড আর্ম অ্যাসেম্বলি যেটা থাকে সেটা হচ্ছে মুভ করতে পারে, আগে পরে করতে পারে, মানে বেসিক্যালি ভেতরে ঢুকতে পারে, বাইরে আসতে পারে, ভেতরে ঢুকতে পারে, বাইরে আসতে পারে, এইভাবে হচ্ছে আর্কিটেকচারটা করা। এবার এই স্পিন্ডেলটা ঘুরছে, ধরো তুমি বললে হচ্ছে 4 নম্বর ডিস্কের 5 নম্বর ট্র্যাকের সেক্টর 6 থেকে ডেটাটা তুলতে হবে। তাহলে এরকম ভাবে ঘুরবে, বেসিক্যালি রিড রাইট হেডটা, মানে ফার্স্ট টু ডিস্ক কন্ট্রোলার থেকে 4 নম্বর ডিস্ক রিড রাইট হেডটা সিলেক্ট হবে। then that read write head go to the first to the track, বললাম 6 নম্বর ট্র্যাকে, it's going to the 6th number of track, then ধরো বললাম আমি হচ্ছে 10th number of বা ফার্স্ট সেকেন্ড সেক্টর থেকে ডেটাটাকে তুলতে হবে, সেকেন্ড সেক্টরে মুভ করবে, ওখান থেকে ডেটাটাকে তুলবে, it sends to the disk controller and decoded by disk controller and gives to the which devices this data want. Clear? তো দেখো এই যে ব্যাপারটা হচ্ছে, টোটালটাকে একটা সিলিন্ডার বলা হয়, ডিস্ক 1, সেক্টর, ট্র্যাক, স্পিন্ডেল সব কটা বলা আছে। যে জিনিসটা বাইরে দেখতে পাচ্ছ যেটা ঘোরাচ্ছে সেটাকে প্ল্যাটার বলে, মানে রোটেশনটা দেখবে অ্যান্টি ক্লকওয়াইজ হয়, আর দেখবে প্ল্যাটার বলে যেটা লেখা রয়েছে, যে যেটার মধ্যে ডিস্কটাকে অ্যাটাচ করা থাকে সেটাকে প্ল্যাটার বলে। ঠিক আছে, ক্লিয়ার? এখানে তোমাদের তারপর যেটা লেখা রয়েছে হচ্ছে ডেটা টাইম কিভাবে কাজ করে, কোনটাকে কোন টাইম বলা হয় সেটা লেখা রয়েছে। দেখবে সিক টাইম বলে লেখা আছে, তো দেখে না, টু অ্যাক্সেস ডেটা রিড রাইট হেড মাস্ট প্লেসড অন দ্য প্রপার ট্র্যাক বেসড অন দ্য গিভেন সিলিন্ডার অ্যাড্রেস। দ্য টাইম রিকোয়ার্ড টু পজিশন দ্য রিড রাইট হেড ওভার দ্য ডিজায়ার্ড ট্র্যাক ইজ নোন অ্যাজ সিক টাইম। মানে একটা ডেটাকে, একটা রিড রাইট হেডকে বসাতে কোন জায়গা থেকে ডেটা তুলতে হবে সেটাকে সিক টাইম বলে। This depends on the initial position of the head retrieved on the specified track or cylinder address. Basically এইভাবে কিভাবে ডেটাটা যাবে, কোন সিলিন্ডারে আগে যাবে, কোন অ্যাড্রেসে পরে যাবে, সেটার জন্য there is lots of algorithm, like সেই অ্যালগরিদম গুলোর নাম হচ্ছে স্ক্যান, সি স্ক্যান, এফ স্ক্যান, এরকম এসএসটিএফ, এরকম ডিফারেন্ট অ্যালগরিদমস আছে, তার উপর ডিপেন্ড করে হচ্ছে ও হেড গুলো মুভ করে। এইগুলো তোমরা অপারেটিং সিস্টেমে পড়বে, those are depends on the operating system which algorithm how storage will be used. Seeking of required track is the most time-consuming operation because it involves moving read-write head arm. After positioning the read-write head on the desired track, the disk controller has to wait until the desired sector is under the read-write head. The waiting time is known as the rational latency. Rotational latency. Rational ভুল করে বললাম, rotational latency, যেটাকে T of L দিয়ে বোঝানো হয় আমার যত ধারণা, আর T of L আর seek টাইমটাকে T of S. Rotational latency depends on the rotation speed of the disk. The access time of the disk is the sum of TS plus TL. তো মনে রাখো, যখন তোমরা ল্যাপটপ কিনতে যাও, জেনারেলি হয়তো তোমরা আস্কিং করো হোয়াট ইজ দ্য রোটেশনাল, কত আরপিএম এ হার্ড ডিস্কটা ঘুরছে। কেউ বলে ল্যাপটপে জেনারেলি 5600 5600 7500, এখন 7200, মানে 5600 আগে 6600 এগুলো পাওয়া যেত, এখন সেটা 7200 72800 পাওয়া যায়। জেনারেলি যদি কেউ ডেস্কটপ কিনতে যাও তখন হয়তো বলো যে আমাকে 8000 এইবারে 8800 এরকম আরপিএম এর হার্ড ডিস্ক দেবেন, যেগুলো কস্টলি হয়। যেরকম দেখবে হার্ড ডিস্কের উপর স্টিকার লাগানো থাকে এবং এভরি স্টিকার হ্যাজ আ মিনিং। তো ব্লু মানে হচ্ছে সেটা ফার্স্টার দেন গ্রিন, এন্ড গ্রিনের থেকে ফার্স্টে গ্রিন হচ্ছে বেসিক হয়, ব্লু এর থেকে ভালো হয় হচ্ছে ব্ল্যাক স্টিকার লাগানো থাকলে, তারপর হয় হচ্ছে তোমার সবচেয়ে ভালো যেটা হয় সেটা হচ্ছে গোল্ড স্টিকার লাগানো থাকলে। দোজ আর ইউজ ইন দ্য সার্ভার। সেটার স্পিড থাকে নিয়ারলি 10,000 12,000 এর কাছাকাছি আরপিএম থাকে। সেইগুলোর ব্যাপার হচ্ছে সেগুলো লোকে ইউজ করে না, কারণ ওগুলো সার্ভার ইউজের। যদি কেউ ইউজ করতে চায় বাড়িতে, কারণ একটা হার্ড ডিস্কের নর্মাল 1 টিবি বা 500 জিবি হার্ড ডিস্ক, 1 টিবি হার্ড ডিস্কের ওরকমের দাম দাঁড়িয়ে যায় নর্মাল, মানে যেগুলো ইন্টারনাল হার্ড ডিস্ক যেগুলো মোটা বড় হয়,
তোমার ডেস্কটপে ইউজ করার জন্য, সেগুলোরই দাম দাঁড়িয়ে যে 8,500 10,000 কাছাকাছি। তো জেনারেলি কেউ বাড়ির ইউজের জন্য ওগুলো কেনে না, বাট কেউ চাইলে কিনতে পারো, ঠিক আছে। এই বলে দিলাম আর কি হার্ড ডিস্কের কি করে চিনতে হয় কোনটা কার জন্য ইউজ হয়, সেটার প্রত্যেকটা স্টিকারের আলাদা আলাদা মিনিং আছে। তো তোমরা নিজেরাও চাইলে সেগুলো ইউটিউব করে দেখতে পারো, শিখতে পারো। তো এই হলো তোমাদের সেকেন্ডারি মেমোরি থিওরি, যে জায়গাটা বললাম। এরপর আছে হচ্ছে দুটো প্রবলেম 4.1 and 4.2। এই 4.1 and 4.2 তে যা আছে এই দুটো টাইপের অঙ্কর মধ্যেই কোনো একটা টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় পাবে। তো ভালো করে অঙ্কটা বুঝে নাও কিভাবে কি করতে হয়। যে কোনো এই দুটো টাইপের মধ্যে অন্য কোনো টাইপ আসবে না, এই দুটো টাইপের মধ্যে খালি হয়তো ভ্যালু চেঞ্জ করে আসতে পারে। তো ব্যাপারটা বলছি যে a disk pack has 19 surfaces, storage area on each surface has an inner diameter of 22 semi and outer diameter of 33 semi. Maximum storage density at any track is 2000 bits per centimeter. The minimum spacing between tracks 0.2 millimeter mm. তারপর বলছে হচ্ছে কি আছে যে তোমার what is the storage capacity of the pack and what is the data transfer rate in bytes per second set as a rotational speed at 3600 rpm। তো আমাকে কিভাবে করতে হবে সেটা বোঝাচ্ছি। ফার্স্টে দেখো আমাকে বলে দিয়েছে নাম্বার অফ সারফেসেস ইজ 19, ইনার ট্র্যাকের ডায়ামিটার বলে দিচ্ছে 22 এন্ড আউটার ট্র্যাকের ডায়ামিটার বলে দিচ্ছে 33। তাহলে ট্র্যাক উইথ কত হবে? ট্র্যাক টোটাল ট্র্যাক উইথ হবে হচ্ছে কত? 33 মাইনাস 22/2। মানে মাথায় দেখো এইটা হয় হচ্ছে আউটার ট্র্যাক মাইনাস ইনার ট্র্যাক বাই 2, কারণ যেহেতু দুভাগে ভাগ হয়, কারণ দেখবে মাঝখানে যখন তোমরা যদি ছবিটা দেখো দুটো করে লাইন আছে, তাই জন্য হচ্ছে বাই 2। তো সেটা হচ্ছে 5.5 সিমার 5.5 সেন্টিমিটার পাচ্ছ। ট্র্যাক সেপারেশন বলে দিয়েছে 0.25 মিলিমিটার। তাহলে ব্যাপারটা হচ্ছে এবার হচ্ছে তাহলে আমার প্লাস নাম্বার অফ ট্র্যাকস অর সার্ভিসেস আমাকে বার করতে হবে। একই ব্যাপার, সেটা হচ্ছে তাহলে কি 5.5 পেয়েছো। তারপর হচ্ছে তোমাকে বলে দিয়েছে হচ্ছে এখানে যে কোথায় গেল, সারফেস has the inner diameter and the maximum storage density track is 2000। হ্যাঁ, তো 5.5 টা দেখো সেন্টিমিটারে আছে, ওটাকে আমাকে কি করতে হবে? মিলিমিটারে নিতে হবে, কারণ ট্র্যাক সেপারেশন মিলিমিটারে দেওয়া আছে। তাহলে 5.5 এর সাথে আমি 10 গুণ করলাম, দিয়ে 0.25 এর সাথে ভাগ করে দিলাম, তার মানে বেশি বেড়ে গেল হচ্ছে নাম্বার অফ ট্র্যাকস অর সারফেসেস। তাহলে এবার ম্যাক্সিমাম ট্র্যাক সার্কামফারেন্স কি করে বার করব? তো আমি পাচ্ছি হচ্ছে ম্যাক্সিমাম কি 2 পাই বেসিক্যালি। তো সেটা হচ্ছে ওই তোমার দেখো 22 পেজ হচ্ছে ইনার ট্র্যাকের জন্য 22 ইনটু পাই সেন্টিমিটার। এবার ম্যাক্সিমাম ট্র্যাক স্টোরেজ ডেনসিটি তোমাকে বলে দিয়েছে 2000 বিটস পার সেকেন্ড হুইচ উইল বি ইনারমোস্ট ট্র্যাক। কারণ ম্যাক্সিমাম বলা মানে সেটা ইনারমোস্ট ট্র্যাককে ইন্ডিকেট করা হয়, একটু আগে সেটা পড়লাম আমরা। তাহলে ডেটা স্টোরেজ ক্যাপাসিটি তাহলে কত হবে? 22 ইনটু পাই ইনটু 2000। তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে তত বাইটস, সেটাকে কিলোবাইট মেগাবাইট গিগাবাইট যাতে খুশি লেখো, আমার কিছু যায় আসে না। সেই হচ্ছে পেয়ে গেলে এবার তোমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে গেছো, মানে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারে কিছুটা তোমরা চলে গেছো অলরেডি। এবার তোমাকে বলে দিয়েছে হচ্ছে ডিস্ক স্পিড হচ্ছে 36000 আরপিএম। দেন হচ্ছে তাহলে স্টোরেজ ক্যাপাসিটি অফ দ্য প্যাক কত হবে? স্টোরেজ ক্যাপাসিটি অফ প্যাক কত হবে বলেছে টোটাল নাম্বার অফ সারফেসেস আছে 19টা, তার সাথে তুমি বুঝতে পারছো ইনারমোস্ট মানে টোটাল সারফেস আছে হচ্ছে 220টা। তাহলে 19 ইনটু 220। এবার তুমি একটা জায়গায় কত বিট স্টোর ডেটা স্টোরেজ মানে ক্যাপাসিটি পার ট্র্যাক কত স্টোর করতে পারো, সেটা হচ্ছে 138.23। সেটাকে গুণ করো, আলটিমেটলি যেটা বেরোবে সেটা হচ্ছে তোমার কত বাইট বা বিট হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটি। ডেটা ট্রান্সফার রেট কি করে বার করব? আমরা অলরেডি একটা ট্র্যাকে একটা মানে একটা ডেটা স্টোরেজের ক্যাপাসিটি পার ট্র্যাক বার করে নিয়েছি। এবার বলে দিয়েছে হচ্ছে যে তোমার হয়ে গেল ডেটা ট্রান্সফার রেটে কিছু বলেছে না এখানে যে কততে নেয়? at the rotational speed of 3600। হ্যাঁ এই তো রোটেশন টাইমটা আমরা বার করে নিতে পারবো। তাহলে আরপিএম বলা আছে, আরপিএম বলা মানে রোটেশন টাইম মানে 1/rpm ইজ দ্য রোটেশনাল টাইম। সেটা বার করে নিতে পেরেছি। ওটাকে দেখো মিলি সেকেন্ডে নিয়ে গেছে, কারণ কিলোবাইটসে আছে, তুমি সেকেন্ডেও রাখতে পারো, কিছু যায় আসে না, জাস্ট খালি মানে ইউনিট গুলোকে ঠিক করার জন্য। 138.23 বাই ওটা করে দিয়েছে, তাহলে এত বাইট পার সেকেন্ড অ্যাকচুয়ালি ট্রান্সফার করতে পারে। দিস ইজ দ্য ম্যাক্সিমাম ডেটা ট্রান্সফার রেট এক্সক্লুডিং দ্য সিক এন্ড রোটেশনাল ল্যাটেন্সি। তোমাদের যদি রোটেশনাল ল্যাটেন্সি আর সিক টাইমটা বলে দেওয়া থাকতো, দুটোকে মাইনাস করে দিতে তাহলেই হয়ে যেত। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপর প্রবলেম 4.2 টা দেখো বলছে হার্ড ডিস্ক উইথ দ্য প্ল্যাটার রোটেটস at 15,000 rpm and has 1024 tracks each with 2048 sectors. Disk read rate it starts from track 0 and মানে 0 থেকে 1023 অবধি ম্যাক্সিমাম যেতে পারে। তার মানে the disk receives the request to access random sector from a random track
if the seek time of the disk head is 1 millisecond for every 100 tracks it crosses. তারপর বলছে what is average seek time, what is the average rotational latency, what is transfer time from a sector, কিভাবে বার করব? দেখো first is the since this receives a request from the access track at random, thus the head may have to move either direction. On an average the head will have to move, তাহলে মানে যেহেতু র্যান্ডম বলে দিয়েছে তার মানে আমাকে কোনো জায়গা থেকে জিরো থেকে যে কোনো জায়গায় মুভ, নয় উপর দিকে নয় নিচের দিকে কোনো জায়গায় মুভ করতে হবে। তাই 1024/2 basically 511.5 tracks. Since the seek time of the head is 1 meter second per 1 millisecond per 100 tracks, the average seek time তাহলে ওই 511.5/100 করে দিলে পেয়ে যাবে যেটা হচ্ছে সেটা। দেন হচ্ছে তোমার what is the average rotational latency, সেটা বলতে গেলে বলতে হবে যে since the platter rotates কত বলেছে 15000 rpm বলে দিচ্ছি, each rotation তার মানে কিন্তু 1/50,000 মিনিট যেটা পেলে সেইটা যেটা পাবে সেটাকে তুমি ওই কি বলে দিয়েছে আর হ্যাঁ যেটা পাবে সেটাকে ওই 50 মানে উপরে 60 into 3 10 cube by 50,000 মানে বেসিক্যালি মিলিসেকেন্ডে আনার জন্য ওইটা করেছে। তো ওইভাবে করে নেবে। Then হচ্ছে the average rotational latency of the half is a half the rotation time. Rotational latency হয় হচ্ছে half of the rotation time, তাহলে rotation টাইমটা তুমি পেয়েছো 4 মিলিসেকেন্ড, তাহলে ওটাকে হাফ করে দাও তাহলে 2 মিলিসেকেন্ড। দেন হচ্ছে each rotation takes বলেছে 4 মিলিসেকেন্ড বলে দিয়েছে, অলরেডি তুমি বার করে নিয়েছো। দেন বলতে যে জানতে চাইছে যে what is the transfer rate from a time from a sector, তো কতগুলো সেক্টর আছে 2048 সেক্টর আছে, খুব ভালো কথা। there is each sector has a read write head over read, তাহলে কি 4/2048 করলে যত মিলিসেকেন্ড বা অ্যাপ্রক্স আসছে সেটা হচ্ছে তোমার ওই ট্রান্সফার রেটটা হবে। এই টাইপেরই অঙ্ক আসে, এই দুটো টাইপের যে কোনো একটা টাইপের অঙ্ক পরীক্ষায় পেতে পারো, জাস্ট দুটো টাইপকে ভালোভাবে প্র্যাকটিস করো তাহলেই হবে। আর যদি কোনো অঙ্ক ফঙ্ক থাকে সেগুলো দেখবে নোটসে দেয়া আছে আই গেস। অপটিক্যাল মিডিয়াতে কিছু বোঝানোর মতো নেই, কারণ সিডি ডিভিডি সবাই জানো। বেসিক্যালি অপটিক্যাল মিডিয়া লেজার পাস করিয়ে ওটাকে বার্ন করা হয়, দেখবে সিডি গরম হয়ে যায় বার মানে চালালে বা তুমি কোনো কিছু রাইট করালে। তো সেটাই লেখা আছে সিডিআর মানে হচ্ছে সিডি ডিস্ক রিকর্ডেবল, সিডি রম মানে হচ্ছে রিড অনলি মেমোরি, আরডব্লিউ মানে রিড রাইট করা যায়, এই ব্যাপারগুলো রয়েছে। ডিভিডি আরও সেইভাবে হতে পারে। তো সেই জায়গাগুলো তোমরা একটু মুখস্থ করো, বোঝানোর মতো আমার অ্যাজ কিছু নেই এখানে। আমি জেনারেলি অপটিক্যাল মিডিয়া থেকে বিশেষ কোনো কোয়েশ্চেন কাউকে করতে দেখি না। যদি তোমাদের মনে হয় তাহলে সিডি ডিভিডিটা মুখস্থ করে রাখতে পারো, পড়ে রাখতে পারো, একবার রিডিং করে রাখতে পারো। আমরাও জেনারেলি রিডিং করেই চলে গেছিলাম। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? হচ্ছে স্টোরেজ মানে সেকেন্ডারি ডিস্ক। আমি তোমাদের ক্যাশে মেমোরি আর অ্যাসোসিয়েটিভ মেমোরিটা পরে পড়াবো। আমি তোমাদেরকে আগে ভার্চুয়াল মেমোরিটা পড়িয়ে দেবো, কারণ দ্যাট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। ভার্চুয়াল মেমোরি কাকে বলে সেটা পড়াবো, এবং তিনটে পেজিং কাকে বলে, সেগমেন্টেশন কাকে বলে, ফ্রেমিং কাকে বলে সেই জায়গাটা বুঝিয়ে দিচ্ছি। তার সাথে তিনটে অঙ্ক আজকে করিয়ে দিচ্ছি। এই অবধি থাকবে। পরের দিন আমি ক্যাশে মেমোরি আর অ্যাসোসিয়েটিভ মেমোরিটা পড়ে শেষ করে তোমাদের সিও শেষ করে দেবো। নেক্সট দিন থেকে আর্কিটেকচার স্টার্ট হবে, বা নেক্সট থেকে আর্কিটেকচার স্টার্ট হবে। যে পার্টটা তোমাদের আছে সেই পার্টটা পড়িয়ে দিলে শেষ, ঠিক আছে? ক্লিয়ার যত অবধি বললাম? আচ্ছা ওকে, তাহলে ভার্চুয়াল মেমোরিটা খোলো। ভার্চুয়াল মেমোরিটা আমি তোমাদের বোঝাচ্ছি, বুঝিয়ে দেওয়ার পর তোমরা ফার্স্ট যে প্যারাটা রয়েছে ভার্চুয়াল মেমোরি লজিক্যাল অ্যাড্রেস স্পেস আর ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসের আগে অবধি, সেটা তোমরা নিজেরা পড়ো, মানে নিজেরা একবার রিডিং করো এখনই। আমি বুঝিয়ে দিচ্ছি ভার্চুয়াল মেমোরি জিনিসটা কি। বেসিক্যালি ভার্চুয়াল মেমোরি হচ্ছে এমন একটা জিনিস যার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। মানে এটা এমন একটা মেমোরি যার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। বেসিক্যালি ইটস আ কনসেপ্ট, বাট এটা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট হয় এবং আমরা সবাই ইমপ্লিমেন্ট করি। তো আমি তোমাদেরকে একটা বক্তব্য রাখছি। ধরে নাও আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে ম্যাক্সিমাম র্যাম 4 GB, জেনারেলি 4 GB হয়, রাইট? তাই তো 4 GB বা 8 GB যাই হোক না কেন 4 GB হয়। এবার অনেকেই আছে গেম খেলো, অনেকেই গেম খেলো না, অনেকে হয়তো ব্লু রে 1080p রিপের সিনেমা দেখো, যেগুলো সাইজ মোটামুটি 4.12 GB, মানে একদম অরিজিনাল। যদি একদম ঘাম পড়ছে সেটাও দেখতে পাবে, কতগুলো দাড়ি গোপ গজিয়েছে সেটাও দেখতে পাবে, মানে কিভাবে হচ্ছে সেগুলো সব দেখা যায়। আলট্রা এইচডি মানে যেগুলো হয় 4K ভিডিও সেগুলো। তো সেক্ষেত্রে তোমরা আলটিমেটলি দেখতে পাবে যে ওই এক একটা ভিডিও বা এক একটা ভিডিও নয়, সিনেমার সাইজ গুলো দাঁড়িয়ে যায় হচ্ছে 4.38 4.67 GB।
according our example, for our examples purpose, we are thinking that our primary memory or the RAM has capacity of 4 GB. Okay, and someone X running a software or anything else with the capacity, with the storage with the কি বলবো size of 6 GB, এবং তোমরা সবাই এই সিচুয়েশনটার মধ্যে দিয়ে গেছো, সবাই যেটা র্যাম এর সাইজ তার থেকে বড় ফাইল রান করো, সফটওয়্যার ইনস্টল করো, মানে গেম খেলো, সব থেকে বড় কথা অপারেটিং সিস্টেমটাও রান করে যেটা র্যামের থেকে বড় সাইজ। এবার তোমরা একটা দেখো কনফ্লিক্টারি কথাবার্তা আসবে, এখানে একটা কন্ট্রাডিক্টরি কথাবার্তা আসতে পারে বা একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে। স্যার আপনি বা তুমি আগের দিন বলেছিলে যে আমরা যখন কোনো প্রোগ্রাম রান করাই সেটা প্রাইমারি মেমোরিতে ফার্স্টে আসে দেন রান করে, রাইট? একটু ইন্টারঅ্যাক্ট করো সবাই, তাহলে আমার বোঝাতে অসুবিধা হবে। এরকম কিছু বলেছিলাম তো? হ্যালো, হ্যাঁ স্যার বলেছিলাম। তাহলে এবার তোমরা ভেবে দেখো যে আমার র্যাম এর সাইজ 4 জিবি আর আমি একটা সফটওয়্যার রান করাতে যাচ্ছি 6 জিবি। হাউ ইজ ইট পসিবল? 4 জিবির মধ্যে কি 6 জিবি ধরানো যায়? না। তাহলে প্রোগ্রামগুলো রান করছে কি করে? চিন্তার বিষয়। এইখানেই কন্ট্রাডিকশনটা অকার করছে। দেখো এবার ব্যাপারটা হচ্ছে যেটা, এবার তুমি 4 জিবি বলছো র্যামের সাইজ, কিন্তু তুমি 4 জিবিও পাবে না, কারণ 4 জিবির মধ্যে র্যামের সাইজের মধ্যে কিছুটা তো অপারেটিং সিস্টেম চলছে, অপারেটিং সিস্টেম কিছুটা অকার করে নিয়ে বসে রয়েছে। আমি ধরে নিলাম তুমি 1 জিবি অপারেটিং সিস্টেম নিয়ে নিয়েছে, তুমি 3 জিবি পাবে, বাদ বাকি ওই 3 জিবির মধ্যে 6 জিবি কে ধরাবে। তো ভার্চুয়াল মেমোরির কনসেপ্টটা হচ্ছে এটা যে আমার টোটাল জিনিসটাকে র্যামের মধ্যে না এনে যে কাজটুকু করা হচ্ছে বা যে মডিউলগুলো কাজ করছে সেই মডিউলগুলোকে, মানে এই মুহূর্তে যে মডিউলগুলোকে দরকার শুধু সেইগুলোকেই আমি র্যামের মধ্যে না আনবো, বাদ বাকিটা যেরকম সেকেন্ডারি মেমোরিতে আছে বা অন্য কোথাও আছে সেই জায়গাতেই থাকবে। যখন অন্য মডিউলের নিড হবে, অন্য যে মডিউলটা র্যামেতে আছে যেটা এই মুহূর্তে এক্সিকিউট করছে না তাকে র্যাম থেকে বার করে দেব, দিয়ে অন্য যে পার্টটা আছে তাকে ঢুকিয়ে নেব, তাহলেই তো পুরোটা রান করতে পারে। কারণ আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, তোমরা যখন গেম খেলো তখন কি তোমাদের গেমের সবকিছুর দরকার পড়ে না? যখন গেমটাকে স্টার্ট করছো অনলি আমার পুরো গেমটা লাগে, তোমাদের তো ফার্স্টে দেখবে নাম যায় গেমের থেমে, তারপর কিছু গ্রাফিক্স, ভিজুয়াল, ডিসপ্লে স্টোরি ফরি আছে, তাহলে সেই পার্টগুলো ফাইল যেগুলো ওই ফাইলগুলোকে যেগুলো দিয়ে যেই মানে ওই ফাইলগুলো যেগুলো এই মুহূর্তে দরকার সেগুলোকে র্যামে লাগবে। দেন তুমি হয়তো গেমে তুমি পিভিতে খেলছো বা ধরো কোনো রকম ক্ল্যান্সে খেলছো বা যে কোনো জায়গায় খেলছো, সেইগুলোকে লোড করতে শুরু করবে, তারপর তুমি মারামারি করছো বা গেমটা স্টার্ট হয়ে গেছে, গেমটার সিমুলেটর যেটা সেটাকে লোড করব, এইভাবে কাজটা হবে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে তো বাদ বাকি তখন স্টার্ট আপ করার জন্য ফাইলটাকে দরকার নেই, গেম যখন স্টার্ট হয়ে গেছে স্টার্টটাকে বার করে দেবো। আবার যখন গেমের ধরো কোনো মিউজিক চলছে সেই মিউজিকটাকে, যখন কোনো গেমের মিউজিক নেই মিউজিকটাকে বার করে দেবো। এইভাবে বেসিক্যালি এক একটা সফটওয়্যারকে বা এক একটা জিনিসকে এরকম বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। এবং তোমরা একটা কোয়েশ্চেন করতে পারো বা এইভাবে তোমরা একটা জিনিস রিয়েলাইজ করতে পারো, যখন তোমরা কোনো একটা সফটওয়্যার বা কিছু ইনস্টল করো তখন দেখবে একটা ফাইল ইনস্টল হয় না, সেভারাল ফাইলস ইনস্টল হয়। এবং এই সেভারাল ফাইলস ইনস্টল হওয়ার পিছনে কারণটা এটাই যে আমার এক একটা ব্লক ইনস্টল হচ্ছে, কোনোটা হচ্ছে ওএস এর সাথে ব্রিজ করার জন্য, কোনোটা মেমোরিকে ম্যানেজ করার জন্য, কোনোটা ওটার আইডিটা, কোনোটা ওর গ্রাফিক্স ইউনিটটা, কোনোটা ওটার এই ইউনিট। দেখবে অনেকে যারা গেম খেলো তারা হয়তো দেখবে যখন ক্র্যাক নামাতে হয় বা ক্র্যাক কিছু নামাতে হয়, অরিজিনাল গেম পাওয়া যাচ্ছে না বা অরিজিনাল গেমের প্রচুর দাম, আমরা ক্র্যাক ভার্সন নামিয়ে বা কিছু চিট কোড নামিয়ে সেটাকে ক্র্যাক করে দিয়ে সিডিটি মানে ডেমন টুলস বা যেমন কিছু দিয়ে ক্র্যাক করে সেটার ইমেজ ফাইলটাকে ক্র্যাক করে গেমটাকে ইনস্টল করে কাজ করি তো। যারা গেম টেম খেলো তারা জানো, আমি যদিও খুব কম গেম খেলি বাট আমার যেটুকু আইডিয়া আছে আমি সেই হিসেবে বললাম। সফটওয়্যারের রেসপেক্ট এরকম ভাবে করো তো কাজ? হ্যাঁ স্যার। এখানে কেউ গেম খেলো না খেলি কম্পিউটারে বা মোবাইলেও যারা খেলো, মোবাইলে যারা দেখবো একটু হাই গ্রাফিক্স এর গেম টেম আছে, অ্যাসফল্ট, পাবজি ছিল যেগুলো, তো সেইগুলো তো খেলতে গেলে আমাদের মোবাইলের হয়তো যারা পুরোনো মোবাইল মানে আমার মতো আছে যারা অনেক কিছুদিন পুরোনো, তাদের 3 জিবি 4 জিবি র্যাম,
তো এখানে 5-6 জিবির গেম চলছে, কি করে চলছে? বা অ্যান্ড্রয়েডটাই তো 10 জিবি, তাহলে অ্যান্ড্রয়েড 10 জিবি, র্যাম 4 জিবি, কি করে চলছে? বুঝতে পারলে? তো বেসিক্যালি এই যে কনসেপ্টটা সোয়াপিং ইন এন্ড সোয়াপ আউটের, এবং যখন যেটা দরকার তখন সেটা আসবে, তখন এই যে কনসেপ্টটা মানে আলটিমেটলি মনে হচ্ছে কি ভার্চুয়ালি রান করছে জিনিসটা, আমাকে এক্সটেন্ডেড মেমোরি কেউ দিয়ে যাচ্ছে। জিনিসটা তো দেখে নর্মাল ইউজারের রেসপেক্টে তাই মনে হবে যে আমাকে কিছু এক্সটেন্ডেড দেওয়া হচ্ছে, কিন্তু এক্সটেন্ডেড দেওয়া হয় না। এই যে কনসেপ্টটা সেটাই হচ্ছে ভার্চুয়াল মেমোরি, ঠিক আছে? এবং মনে রাখো, যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য সাইজ অফ আ ভার্চুয়াল মেমোরি, মনে রাখো ভার্চুয়াল মেমোরির সাইজ হচ্ছে এক্স্যাক্টলি দ্য সাইজ অফ দ্য সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে? এটা বইতে হ্যাঁ লেখা স্যার। থাকে। এবার যে ফার্স্ট প্যারাটা পড়তে বললাম পড়ে নাও, লজিক্যাল অ্যাড্রেস স্পেস আর ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসের আগে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, আমি লজিক্যাল অ্যাড্রেস স্পেস ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসটা একবার বলে দিই, তারপর তোমরা পড়ো। জেনারেলি যখন ধরো একটা কম্পিউটারে কোনো জিনিস মানে থাকে, যখন র্যামেতে আসে বা র্যামেতে যখন কাজ করে, বা কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা জিনিসের কম্পিউটার মানে প্রোগ্রামই বলতে পারি বা প্রসেসে দু ধরনের অ্যাড্রেস তৈরি হয়, ঠিক আছে? একটা হচ্ছে কম্পিউটার বা সিপিইউ জেনারেটেড অ্যাড্রেস, সেটাকে বলা হয় হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। আরেকটা হচ্ছে রেজিস্টার বেস অ্যাড্রেস, মানে কোনো একটা ফিজিক্যাল স্টোরেজ থেকে অ্যাড্রেসটা ওঠে। তো জেনারেলি যেটাকে ইটিএ বলা হয় বা এফেক্টিভ অ্যাড্রেস যেটাকে বলা হয়, সেটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস প্লাস ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়ালস টু এফেক্টিভ অ্যাড্রেস। মানে ধরো লজিক্যাল অ্যাড্রেস আসলো 20 আর তোমার ফিজিক্যাল অ্যাড্রেস আসলো হচ্ছে 2000, দেন 2020 তে গিয়ে তুমি দেখতে পাবে ওই প্রোগ্রামটাকে পাচ্ছ। মানে অ্যাকচুয়াল অ্যাড্রেস ইকুয়ালস টু হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস প্লাস লজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেস ইজ জেনারেটেড বাই দ্য সিপিইউ এন্ড ফিজিক্যাল অ্যাড্রেস কাম ফ্রম দ্য এমএমইউ, মানে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। এই দুটোকে যোগ করে অ্যাকচুয়ালি একটা প্রসেসের বা একটা কিছুর মানে কোনো একটা জিনিসের কোনো একটা ইউনিটের আমরা অ্যাকচুয়াল অ্যাড্রেসটা পেয়ে থাকি, ঠিক আছে? তো লজিক্যাল অ্যাড্রেস স্পেস তার মানে কাকে বলবো? সিপিইউটাই লজিক্যাল অ্যাড্রেস স্পেস বেসিক্যালি, ওখানে প্রত্যেকটা লজিক্যালি লজিক্যাল অ্যাড্রেসিং এ চেনা হয়, আর এমএমইউ তে ফিজিক্যাল অ্যাড্রেসিং এ চেনা হয়। তাহলে এই হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস স্পেস আর ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস। একবার পুরো পেজটা পড়ে নাও, 2.5 মানে পরের ছবিটা অবধি, তারপর আমি পেজিংটা বলছি। তো আশা করি তোমরা আমার বক্তব্যটা লেখার সাথে মেলাতে পারবে। বলে বলো, টেক ইউর টাইম, 5 মিনিট 7 মিনিট নাও, কিন্তু ভালো করে একবার রিডিং করে নাও।
হয়েছে? হ্যাঁ স্যার। বলবে তো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো যা বলেছি তাই তো? অন্য কিছু লেখা নেই তো? No. না Then comes to the paging. Basically, a virtual memory system may be configured in one of the following ways. Basically, একটা হয় নয় পেজিং ভাবে করা হয়। পেজিং একটা টেকনিক, মানে কিভাবে স্টোর করবে, এই যে ভাগ করলাম, যে বললাম না এই যে ভাগ করতে হবে জিনিসগুলোকে, কিভাবে ভাগ করব। Either we use paging technique or otherwise segmentation technique. পেজিংটা কি দেখো, পেজিং বলছে পেজিং is a non-contiguous memory allocation method. In other words, the program is divided into small blocks in paging, and these blocks are loaded elsewhere in main memory. In paging, the virtual address space is divided into equal size blocks called pages. মানে virtual address space যেটা আছে সেটাকে আমরা পেজে ভাগ করি, and the physical memory is divided into equal size of blocks called frames. ভালো করে এই চারটে পাঁচটা লাইন ভালো করে মনে রেখো। The size of the page and the size of the frame are equal. The size of a page or frame is dependent on the operating system, and most of the cases আমরা দেখতে পারি যেটা হয় সেটা হচ্ছে 4 KB হয়। তো দেখো বেসিক্যালি আমি তোমাদের দুটো বক্তব্য রাখতে পারি, মানে সোজা ভাষায় বোঝানোর জন্য। আমরা ইন্ডেক্স বুঝি তো, ইন্ডেক্স পেজে যাই যখন, ইন্ডেক্স পেজে অনেক চ্যাপ্টারের নাম লেখা থাকে, এই বইটার রেসপেক্টেই পাবো। এই বইটার যে ইন্ডেক্স পেজটা আছে বা কন্টেন্ট পেজ যেটা আছে, সেখানে দেখো একে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার, দুয়ে ডেটা রিপ্রেজেন্টেশন, এই যে যেগুলো আছে সেগুলো দেখো অ্যাকচুয়ালি লজিক্যাল স্পেস, ঠিক আছে? কারণ ওইগুলো হচ্ছে চ্যাপ্টারের নাম। আমরা কিন্তু ভেতরে যখন চ্যাপ্টারটা পড়ি তখন কি করি, চ্যাপ্টারের ভিতরে দেখো আরো অনেক টপিক দেখি, রাইট? তো ভাবতে পারো এই যে প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাগ করা রয়েছে এগুলো হচ্ছে একটা পেজ, এবং এই পেজের রেসপেক্টে ভেতরে যে টপিক গুলো লেখা আছে যেগুলো অ্যাকচুয়ালি তুমি পেজ নাম্বার দিয়ে খুঁজে পাবে, যেটা হচ্ছে ধরো ডেটা টাইপস 2.1 নম্বর পেজেতে ডেটা টাইপ লেখা রয়েছে, সেই যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ফ্রেম, ঠিক আছে? বুঝতে পারলে কি? চ্যাপ্টারের নেমটা হচ্ছে তার মানে পেজ, আর বাদ বাকি পেজের ভেতর যেটা থাকে সেটা হচ্ছে ফ্রেম। আলটিমেটলি ফ্রেমটার ভেতর কি আমি অ্যাকচুয়াল ডেটাটাকে পাই। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এবার জিনিসটা হচ্ছে দেখো, ইন পেজিং অপারেটিং সিস্টেম মেইনটেইনস আ ডেটা স্ট্রাকচার কল্ড পেজ টেবিল। দেখো পরের পেজে ছবিটা করে দেওয়া আছে পেজ টেবিল, and the page table generally contains which is used for the mapping the logical address to the physical address. The page table generally contains two fields, one is the page number, another is the frame number. The table specifies the information that which page would be mapped to which frame. Each operating system has its own ways to maintaining the page table. Most allocated page table most allocate a page table for each program. এবার জিনিসটা দেখো এখানে অনেক কিছু লেখা আছে, তোমরা সেগুলো পড়ো, আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি ছবিটা দিই। দেখো জেনারেলি কি হয়, সিপিইউ লজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করে, লজিক্যাল অ্যাড্রেস থেকে তুমি পেজ নাম্বারটা পাবে, পেজ নাম্বারের রেসপেক্টে পেজ টেবিলে খুঁজবে, পেজ টেবিলের রেসপেক্টে তুমি ফ্রেমটা পাবে, সেই ফ্রেম নাম্বারটা উঠবে, এবং অফসেট ভ্যালু বলে একটা থাকে, সেটা হচ্ছে তোমার অফসেট ভ্যালুটা ভাবতে পারো এরকম ডি, যেটা কত বাইট তুলতে হবে না তুলতে হবে সেগুলোর উপর একটা ইনফরমেশন, অফসেট ভ্যালু। সেই অফসেট ভ্যালুটা যেটা হয় যে পেজ নাম্বার, আর দেখো পেজ অফসেট আর ডিসপ্লেসমেন্ট মানে ডি, মানে ব্যাপারটা হচ্ছে আমাকে কত দূর গিয়ে খুঁজতে হবে, পেজের মধ্যে কত নম্বর ফ্রেমটাকে তুলতে হবে বা কতবার কত করে মুভ করব, সেই ভ্যালুটা দেয়া থাকে জেনারেলি। The page number p is used as the index in the page table, and the offset is the word number within the page p, মানে আমাকে কোন ওয়ার্ডটা তুলতে হবে, কোন ভ্যালুটা তুলতে হবে, এইটা হচ্ছে অফসেটটা দেয়। তো সেই সেমই অফসেটের ভ্যালুটা সেমই থাকে, এবং ফ্রেম নাম্বারটা ওটা দ্যাট উইল লোকেটেড টু অ্যাকচুয়ালি দ্যাট ইজ কামিং টু দা মেইন মেমোরি। ওই যে মেইন মেমোরি বা ফিজিক্যাল মেমোরি যেটা করে দেওয়া আছে সেটা হচ্ছে র্যাম, বেসিক্যালি ওইখানে র্যামের মধ্যে ওই সফটওয়্যারের ওই পার্টটা এই মুহূর্তে দরকার, এবং অ্যাকর্ডিং টু দ্যাট এবং এটা ডিপেন্ড করে হচ্ছে ওয়েস টু ওয়েস, মানে কত কিভাবে সে পেজ টেবিলটা মেইনটেইন করবে, কতটা বড় রাখবে কতটা ছোট রাখবে সেটা তার উপর ডিপেন্ড করে, এবং কিভাবে ভাঙবে। বাট দিস ইজ দ্য জেনারেল কনসেপ্ট অফ পেজিং। ক্লিয়ার? Yes, sir. ভালো করে পড়ো, এটা শর্ট নোট লিখতে দেয়, এবং এটা তোমাকে ওই যতদূর বললাম আমি পেজিংটা পড়লাম, এবং ওখানে নিচে ছোটখাটো কিছু অঙ্ক করে দেওয়া আছে তোমাদের জন্য, পড়ো। ওই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অবধি লিখতে হবে, এবং এই ছবিটা প্রোভাইড করতে হবে,
এবং লজিক্যাল ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসে যদি কোনোদিনও শর্ট নোট দেয় তাহলে ওই আগের পেজে যেটা লেখা আছে প্লাস ছবিটা প্রোভাইড করতে হবে। এটা যেরকম লজিক্যাল অ্যাড্রেস প্লাস রিলোকেশন রেজিস্টার, যেটা প্রোগ্রাম কাউন্টার হতে পারে, বেস রেজিস্টার হতে পারে, যাবতীয় যা কিছু হতে পারে, কারণ আমরা রিলেটিভ অ্যাড্রেসিং গুলো সবই পড়ে ফেলেছি। তার সাথে এই ফিজিক্যাল অ্যাড্রেসটা যোগ করলে, যেটা মানে যে যোগ করার পর যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, ওইগুলো দেবে। এবার এই পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম যেটা আছে সেটা তোমাদের আমি অঙ্ক দিয়ে বোঝাচ্ছি, ওটা তোমরা নিজেরা যদি থিওরি পড়তে হয় বাড়িতে পড়ো, বাট আমি ওটা অঙ্ক দিয়ে বোঝাবো, ঠিক আছে? দেন ওই পেজ হ্যাঁ স্যার, রিপ্লেসমেন্ট ঠিক আছে। অ্যালগরিদমের যেটা আছে ওইটা বাদ দাও, মানে ওইখানে যে এটা দেয়া আছে পরের পেজে দেখো, যেটা হচ্ছে 4.41। 4.41 এ বেসিক্যালি দেখো তিনটে অঙ্ক করা আছে, ফিফো, এলআরইউ আর হচ্ছে অপটিমাল। these three are page replacement algorithm, ঠিক আছে? তো এইখানে দু চারটে বক্তব্য রাখছি, সেইগুলো ভালো করে বুঝে নাও, কিভাবে করতে হয় সেটাও বুঝিয়ে দিচ্ছি। তো দেখো ভালো করে, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম মানে হচ্ছে আমরা কি সোয়াপ ইন সোয়াপ আউট করি ফিজিক্যাল মেমোরিতে, তো যত রিপ্লেসমেন্ট বেশি হবে তত স্লো হবে প্রসেস, ব্যাপারটা হচ্ছে এরকম। তো কোন অ্যালগরিদম ইউজ করলে পেজ রিপ্লেসমেন্ট কম করতে হবে বা এফিশিয়েন্সি বেশি হবে বা পেজ ফল্ট, মানে যখনই সোয়াপ করতে হয় তখন সেটাকে পেজ ফল্ট বলে, তো পেজ ফল্ট কত কম করা যায় সেইগুলোকে নিয়ে এই অ্যালগরিদম। তো তোমাদের পরীক্ষায় কিরকম দেবে, তোমাদের পরীক্ষায় একটা রেফারেন্স স্ট্রিং দিয়ে দেবে। রেফারেন্স স্ট্রিংটা যেরকম ভাবে দিয়ে দেয়, যেরকম ধরো এখানে দিয়েছে 0123013013241, মানে এই হিসাবে পেজগুলো অকার করতে পারে, ঠিক আছে? এবং সেকেন্ড তোমাদের প্রোভাইড করবে হচ্ছে ফ্রেম সাইজটা কত। ফ্রেম সাইজ কোনো সময় হতে পারে 3, ফ্রেম সাইজ হতে পারে 4, ফ্রেম সাইজ হতে পারে 5, অ্যাকর্ডিং টু ইউ, মানে যেরকম এক্সামিনার চাইবে সেরকম ভাবে দেবে। এখানে ফ্রেম সাইজ বলে দিয়েছে 3, তাহলে আমাদের ফ্রেমের জায়গা কোনটা, তিনটে, 0 1 2 এই তিনটে জায়গা আছে। তাহলে ফ্রেমের দেখো ফার্স্টে কি হচ্ছে, মানে আমি তোমাদের পড়েই দেখাই তাহলেই বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছ তো স্ক্রিন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, একটু রেফারেন্স স্ট্রিংটা আরেকবার কেউ বলো তো। 0 1 2 3 0 0 1 1 2 3 3 0 1 2 1 3 2 4 1, তাই তো? হ্যাঁ আর এটার রেসপেক্টে দেখো ফ্রেম সাইজ বলে দিয়েছে হচ্ছে 3, তাহলে ফ্রেম সাইজ 3 মানে আমার তিনটে জায়গা 0 1 2, তাই জন্য 0 1 2 লেখা। তোমরা চাইলে কেউ এরকম ভাবেও ভাবতে পারো, ফ্রেম সাইজটা এরকম, মানে এরকম ভাবে ফ্রেম ডিজাইনও করতে পারো, ঠিক আছে? দুটোই পসিবল। আর পেজ ফল্ট আমি নিচে বার করব। তাহলে দেখো আমার এখন তো ফ্রেমে কিছু নেই, ফার্স্টে আমাকে জিরোটাকে নিয়ে আসতে হচ্ছে, তাহলে আমার পেজ ফল্ট 0, মানে হ্যাঁ ইয়েস ইটস আ পেজ ফল্ট। দেন আমার ফ্রেমটায় দেখো এই ফ্রেমটার মধ্যে কি 1 প্রেজেন্ট আছে, নেই, তাহলে আমার 0 এর সাথে 1 কে নিয়ে আসছে। বেসিক্যালি আমরা এখন ফলো করছি হচ্ছে ফিফো অ্যালগরিদমটা দেখছি, যেটাকে বলা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে আবার পেজ ফল্ট হলো 0 1 2, ইনিশিয়ালি ডেফিনেটলি देयर উইল বি পেজ ফল্ট। 0 1 2 মানে আমার আবার পেজ ফল্ট হলো। এবার দেখো আসছে কে 3, তাই তো? অলরেডি পেজ ফ্রেমটা পুরো ভরা রয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ একটু স্যার। ইন্টারঅ্যাক্ট করো, ফ্রেমটা পুরো ভরা রয়েছে, তার মানে আমার কোনো একটা ফ্রেমের ডেটাকে সোয়াইপ ইন সোয়াপ আউট করে 3 কে সোয়াপ ইন করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। নাকি হ্যালো? হ্যাঁ স্যার। স্যারের মনে হয় নেট।
মেসেঞ্জার চলে অস্থির হয়ে যাচ্ছি আমি। কে করছে? 14 আগস্ট কোথা থেকে ব্যাংকে গিয়ে ওর ব্যাংকে কি বলছে? হ্যালো, অডিবল? হ্যাঁ স্যার। আমার নেট চলে গেছিল, সরি। আচ্ছা, তোমাদের যেটা দেখাচ্ছিলাম, তোমরা কি বুঝতে পারছো যে অঙ্কটা দেখাচ্ছে যেভাবে? স্যার বোঝাই যায়নি, আপনার কথাই শোনা যায়নি। ও আচ্ছা, কথাই শোনা যায়নি, বাহ, কি ভালো, এটাই ভালো হয়েছে। দাঁড়াও, আরেকবার করছি। আমি আরেকবার ভালো করে করি, এটাই বেস্ট হবে। জুম্বা ডান্স কি? আচ্ছা, রেফারেন্স স্ট্রিংটা কেউ আরেকবার বলবে? ওটা বললে পরে শরীরে ফিট থাকে। ফিফো ফিতে পারি জুম্বা ডান্স করলে শরীরে ফিট থাকে, আমি তো বলছি। রেফারেন্স স্ট্রিংটা একবার বলো। 0 0 1 1 2 3 3 0 1 2 3 2 3 0 0 1 2 3 বাইরে কোথাও 1 3 2 4 1। ফাঁকা আছে চলে দিয়ে নেবো। ফ্রেম সাইজ 3 বলেছে, তো মানে বেসিক্যালি আমরা এই ফ্রেম নিয়েছি তিনটে। পেজ ফল্ট লিখবো, তাহলে ফার্স্টে দেখো কোনো ফ্রেম সাইজ, কোনো ফ্রেমেতে কোনো কিছু নেই, তাহলে ফার্স্ট 0 নাম্বার পেজটা আসছে, তাহলে ফল্ট ইয়েস। দেন দেখো অবভিয়াসলি ইনিশিয়ালি পেজ ফল্ট হয়, দেন আমাকে 0 আর তারপরে 1টাও প্রেজেন্ট নেই, এখানে কি 1 প্রেজেন্ট আছে? নেই, তাহলে 1টাকেও নিয়ে আসতে হচ্ছে, পেজ ফল্ট ইয়েস। দেন 2 এর ক্ষেত্রে দেখো 0 1 2 এগেন আ পেজ ফল্ট। এবার বলো এই যে যখন 3 আছে, এখন তো আমার এই পেজ ফ্রেমটা পুরো ভরে গেছে, ফ্রেমের সাইজ তো 3টে, তো এবার আমাকে তার মানে কোনটাকে বের করতে হবে বলো দেখি, কারণ আমরা জানি ফার্স্ট ইন ফার্স্ট আউট করছি। এবার শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এবার কোনটা বেরোবে? তাহলে ফার্স্ট কে ইন হয়েছে এই ফ্রেমে 0, তাহলে 0 কে বেরিয়ে যাবে? 0 0 বেরিয়ে যাবে, 0। তাহলে কি হবে? 3 1 2 হয়ে গেল, রাইট? হ্যাঁ হ্যাঁ স্যার। তারপর দেখো আসছে 0, তাহলে কি হবে? তাহলে কে বেরোবে? 1 বেরিয়ে যাবে, কারণ এখন সবার আগে 1 ঢুকেছিল, 3 0 2, রাইট? এগেন এটাও পেজ হ্যাঁ ফল্ট, স্যার। এটাও পেজ ফল্ট। এখানে আবার আসছে কি 1 আসছে, তাহলে যদি 1 আসে তাহলে কে 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 বেরোবে? 2 বেরোবে, তাহলে হয়ে যাবে কি 3 0 1, এগেন আ পেজ ফল্ট।
এবার দেখো 2 আসছে, তাহলে এখন দেখো কে সবার আগে ঢুকেছে 3, Three. তার মানে 2 0 1 হয়ে গেল। এরপর দেখো এখানে আসছে কে 3, Three. তাহলে এটাও পেজ ফল্ট। এবার এখানে 3 আসছে, 3 কি প্রেজেন্ট আছে? নেই। তাহলে দেখো কি হচ্ছে 2 3 Two. One. 0 সবার আগে ঢুকেছিল এখানে, তাহলে 2 3 1, এখানেও পেজ ফল্ট। এবার আসছে দেখো 0, তাহলে কি হবে? 0 কি প্রেজেন্ট আছে ফ্রেমে? না, তাহলে কি হবে 2 3 0, রাইট? হুম। এগেন পেজ ফল্ট। এইখানে কে বেরোবে? মানে 2 সবার আগে ঢুকেছিল, তাহলে 1 বেরোবে 1 3 0, রাইট? এগেন পেজ ফল্ট। হ্যাঁ স্যার। দেখো এইটা কিন্তু পেজ ফল্ট নয়, পরেরটা। কেন পেজ ফল্ট নয়? এইটায় Continuous. দেখো অলরেডি আমার 3 প্রেজেন্ট আছে, তার মানে এটা 1 3 0ই থাকবে, তাহলে নো পেজ ফল্ট। বা আমরা এইখানে এই রকম রিপ্রেজেন্টেশনটাই করব না, আমরা এটাকে রিপ্রেজেন্ট করব হচ্ছে কিভাবে সেটা দেখিয়ে দিই। আমরা এখানে জাস্ট ক্রস দিতে পারি, নো পেজ ফল্ট, তাই ক্রস, আর নিচে লিখতে পারি নো, ঠিক আছে, এন। ক্লিয়ার? কিন্তু পরেরটায় দেখো 2 2 নেই, তার মানে কে বেরোবে? তার মানে হচ্ছে 3 বেরোবে, কারণ 3 সবার আগে ঢুকেছিল, তাহলে 1 2 0, ইয়েস আ পেজ ফল্ট। আবার ধরো আসছে হচ্ছে 4, তাহলে কি হবে 1 2 4, কারণ 0 সবার আগে ঢুকেছিল, কারণ তোমরা এখানে দেখতেই পাবে কে সবার আগে ঢুকেছিল 1 2 4। দেন লাস্টে দেখো কি হচ্ছে, আবার পেজ ফল্ট নয়, বিকজ 1 অলরেডি আছে, নো পেজ ফল্ট। তাহলে দেখো রেফারেন্স স্ট্রিং টোটাল কতটা আছে? 14টা। হুম। 14টা স্ট্রিং আছে, তোমার টোটাল পেজ ফল্ট আছে দেখো 12টা, তাহলে বলতে পারো হচ্ছে পেজ ফল্ট রেট কত? 85%, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা দেখলে হচ্ছে FIFO। নাও কাম টু LRU, লিস্ট রিসেন্টলি ইউজড। এই এক্সাম্পলটা দেখে মনে হবে কিন্তু FIFOর মতোই হচ্ছে, কিন্তু নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? FIFOর মতো নয়, কিন্তু ভালো করে বলে রাখছি, এটা কিন্তু কে সবচেয়ে কম ইউজ হচ্ছে তার উপর ডিপেন্ড করে হবে। কালিনী, দেখো 0 1 2 3 0 1 2 3 0 1 3 2 4 1, দেখো ঠিক লিখলাম তো? হুম। আচ্ছা, তো ফ্রেম সাইজ 3 বলেছে, দেন আমার আবার এরকম সেম ফ্রেম এন্ড পেজ ফল্ট। তো ফার্স্ট এরটা পেজ ফল্ট হবেই, ইয়েস। সেকেন্ড এরটাও পেজ ফল্ট হচ্ছে, না তুমি তো আর হাত দেবে কারণ না, নেই। আমি তো হাত দেবো না, তুমি থার্ড এরটাও পেজ ফল্ট হচ্ছে। লাইনটা কথা দিলে তুমি করবে না। এবার দেখো 3 আসছে, কি বেরোবে? ঠিক আছে, এইটা কিন্তু আমরা ফিফোর মতো করে না, LRU মানে হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজড। একটা জিবি দিচ্ছি, ভালো করে মনে রাখো, যদি ফ্রেম সাইজ 3 দেয়, যেখানে তুমি দাঁড়িয়ে রয়েছো, এইখানে তুমি কাজ করতে চলেছো, এইখান থেকে 3 ঘর আগে কে আছে দেখবে, এইখান থেকে 3 ঘর। যদি ফ্রেম সাইজ 4 থাকে তাহলে 4 ঘর 5 ঘর দেখতে পাবে, ঠিক আছে? তো এইখান থেকে দেখো তো সবচেয়ে কম এই ফ্রেমেতে কে ইউজ হয়েছে, এই টোটাল ফ্রেমটার মধ্যে এই 3 বারে। দেখো সবার আগে লিস্ট রিসেন্টলি ইউজ, রিসেন্টলি ইউজ কে 2, তার আগে ইউজ হয়েছে কে 1, তার আগে ইউজ হয়েছে কে 0, তাহলে কাকে বের করা উচিত? Zero. কাকে বের করা উচিত তাহলে? হ্যালো, 0 স্যার। 0 3 1 2, দেন তাহলে এখানে কে বের করা উচিত? তাহলে এইখান থেকে 3 ঘর দেখো, 3 ঘর কি 4 ঘর? তাহলে দেখো 1, ঠিক আছে, তাহলে কি হবে 3 0 2, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে হ্যাঁ স্যার। এইখানটায় কি হবে তাহলে? দেখো সবার আগে ইউজ হয়েছে 2, তার আগেই 0 ইউজ হয়েছে, তার আগেই 1 ইউজ হয়েছে, তার মানে আমার সবচেয়ে কম ইউজ হচ্ছে 2, তাহলে কি হবে 3 0 1, ঠিক? ক্লিয়ার? কিন্তু এইখানে দেখো কি হবে, তার মানে পেজ ফল্ট 1 জাস্ট ইউজ হয়েছে, 0 ঠিক তার আগে ইউজ হয়েছে, তার আগে ইউজ হচ্ছে তোমার 3, তাহলে কি আসবে 2 আসবে, ঠিক আছে? 3 কে বের করে 2 কে ঢুকলাম, 2 0 1, দেন এইখানে বলো কে বেরোবে? এখানে কে বেরোবে? 0, বেরোবে।
এই 2 কেন বেরোবে? 2 তো জাস্ট ইউজ হলো। ও আচ্ছা, সবচেয়ে আগে 0 ইউজ হয়েছে, 0 তার আগেই 1 ইউজ হয়েছে, তাহলে 0 বেরোবে। 2 3 1 আসলো, ঠিক আছে, তাই তো? এবার স্যার। এখানে বলো কে বেরোবে? এই যে বলেছি 3 ঘর আগে দেখো এ ইউজ হয়েছে, এক্ষুনি এ ইউজ হয়েছে, এক্ষুনি, তাহলে 1 1 2 3 0, ঠিক আছে। হ্যাঁ স্যার। এইখানে কে বেরোবে তাহলে? 2 এখানে 2 বেরোবে। 1 3 0, এখানে পেজ ফল্ট নো, পেজ ফল্ট হয়নি কারণ 3 অলরেডি প্রেজেন্ট। এইখানে কে বেরোবে বলো? 0 3 বেরোবে। হ্যাঁ, এই যে 3 এক্ষুনি ইউজ হলো না আবার? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 0 বেরোবে। এই যে পার্থক্যটা বুঝতে পারলে? ফিফো হলে কি হতো, হ্যাঁ স্যার, ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে কি হলো 1 3 2, yes sir, পেজ ফল্ট। এইখানে কে বেরোবে তাহলে? 1 বেরোবে, 1 সরি, হ্যাঁ 1 বেরোবে। 4 3 2, হ্যাঁ স্যার, yes, and last one কে বেরোবে? 3 বেরোবে, I guess 3 4 1, ঠিক আছে। 4 তাহলে 1 দেখো এই স্ট্রিং এতে আমার LRU তে 13টা পেজ ফল্ট হয়েছে, তাহলে দেখো এর পেজ ফল্ট রেট হচ্ছে 93%, ঠিক আছে। দেন হ্যাঁ স্যার। লাস্ট বাট নট ইন ইউজ টু রিয়েল লাইফ, মানে মোস্ট অফ দ্য কেসেস যেটা এআই ছাড়া ইউজ করা যায় না, সেটা হচ্ছে অপটিমাল, ঠিক আছে। এটা অপটিমাল যেটা আছে রিপ্লেসমেন্ট অ্যালগরিদম, সেটা দেখে নাও। রেফারেন্স স্ট্রিংটা আবার লিখি 0 1 2 3 0 1 2 3 0 1 3 2 4 1, frame size same 3, page fault, it's a page fault, it's a page fault, yes yes, it's a page fault। আমি এলআরইউ তে কি বলেছিলাম? বাঁ দিক দেখতে, তো অপটিমালের ডান দিক দেখবে, রাইট সাইড, কারণ অপটিমাল হচ্ছে ফিউচারিস্টিক অ্যালগরিদম, মানে হচ্ছে ও ফিউচারে দেখতে পায় বা ফিউচারে একটা প্রেডিকশন করে যে কার আসার চান্স রয়েছে এবং সেই অনুযায়ী বাদ দেয়। তাহলে এখানেও 3 ঘর দেখবে, যেখানে আছো সেখান থেকে 3 ঘর দেখবে, ঠিক আছে। তাহলে দেখো 3 ঘর কি 2 ঘর দেখো, কারণ ফ্রেম সাইজ যেহেতু 3 আছে, তাহলে 2 ঘর দেখতেও পারো। তো ব্যাপারটা দেখো এইখানে 0 1 2 আছে, 3 কে ঢোকাতে হবে, কাউকে একটা বার করতে হবে। দেখো একদম নিয়ার ফিউচারে কে কি ইউজ হচ্ছে, 0 আর 1। তো আমি 0 আর 1 কে যদি বার করি যে কোনো একটাকে, তাহলে একদম নিয়ার ফিউচারেই তোমার পেজ ফল্ট হবে। কিন্তু 2 কে বার করলে দেখো আমার পরে গিয়ে পেজ ফল্ট হবে, রাইট? তাই জন্য বাট এখানে পেজ ফল্ট নয়, এখানে পেজ ফল্ট নয়, তো নো নো। তো পরেরটাই গিয়ে দেখো এখানে পেজ ফল্ট হবে। পেজ ফল্ট হলে কাকে বার করব? দেখো নিয়ার ফিউচারে 3 আর 0 কে যদি বার করে দিই, তাহলে আমার আবার পেজ ফল্ট অকার করবে। তাহলে কাকে পরে গিয়ে দেখতে যাচ্ছি 1 আছে, তাহলে আমি 3 আর 0 অলরেডি প্রেজেন্ট আছে, তাই আমি 3 আর 0 কে বার করতে পারবো না, জাস্ট আমি 1 কে বার করলাম, ঠিক আছে। তাই পেজ ফল্ট নয়, এখানে পেজ ফল্ট হলো, এখানে পেজ ফল্ট নয়, এখানে পেজ ফল্ট নয়, নো নো। তারপরে এইখানে গিয়ে যখন যাচ্ছি 1 এর কাছে, তখন দেখো কাকে বার করতে পারি। 1 কে গিয়ে দেখো আমার 3 2 দরকার, একমাত্র আমি 0 কে বার করাটা সেফ। তাহলে 1 2 3, আচ্ছা পেজ ফল্ট, পেজ ফল্ট নয়, পেজ ফল্ট না। 4 এ গিয়ে দেখতে পাচ্ছ যে তোমার এই জায়গাটায় গিয়ে দেখো তুমি আর একটাই স্ট্রিং দেখতে পাচ্ছ, দ্যাট ইজ 1, তাহলে 1 কে তো বার করা যাবে না। আর 3 ইউজ হয়েছে একটু আগেই, তাহলে আমরা বেসিক্যালি কি করতে পারি, 3 ইউজ হয়েছে, 3 আর হয়তো ফিউচারে নাও আসতে পারে, তাহলে আমরা কি করতে পারি, আমরা বলতে পারি যে আমরা 1 2 4 3 কে বার করব, পেজ ফল্ট নয়, এটা পেজ ফল্ট নয়, নো। তাহলে দেখো 14টার মধ্যে টোটাল মাত্র 8টা পেজ ফল্ট হয়েছে, 8টা না 7টা পেজ ফল্ট হয়েছে, 7টা হয়েছে, এক মানে 1 4টে 5টা 6টা 7টা, ঠিক আছে। আর বাদ বাকি 7টা হয়নি, 4 হয়। তাহলে সেক্ষেত্রে দেখো জিনিসটা কি দাঁড়াচ্ছে, আমি এখানে নো লিখিনি, 1 2 3 4 5 6 7, তাহলে হচ্ছে 50% পেজ ফল্ট, ঠিক আছে। বুঝতে পারলাম? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে হচ্ছে এই তোমরা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম শিখে গেলে। এবার কার কার মনে হয়েছে
স্যার যদি ফ্রেম সাইজ বেড়ে যায় তাহলে পেজ ফল্ট কমে যাবে। কার কার এই রিয়েলাইজেশনটা আসছে? যদি স্যার ফ্রেম সাইজ বড় হয় পেজ ফল্ট কমবে, কার কার এই রিয়েলাইজেশনটা আসছে বলো দেখি। ফ্রেম সাইজ বাড়লে পেজ ফল্ট কমবে, এরকম রিয়েলাইজেশন যার যার আসছে, মানে সবারই আসা উচিত আমার মতে। এবং জেনারেলি আমি মানে এটা সবার, তোমাদের বলে নয়, আমারও তাই মনে হয়েছিল। কিন্তু এই ধারণাটা এই যে পেজ ফ্রেম সাইজ বাড়লে যে পেজ ফল্ট কমে যাবে, এটাকেই বলা হচ্ছে বেনাডিস অ্যানোমালি। উনি প্রুভ করেছিলেন বেনাডিস বলে একজন বিজ্ঞানী। তো বেনাডিস অ্যানোমালিস কেন বলা হয়? বেসিক্যালি এই পেজ ফল্টটা ডিপেন্ড করে হচ্ছে রেফারেন্স স্ট্রিং এর উপর, ঠিক আছে? রেফারেন্স স্ট্রিং এর উপর, রেফারেন্স স্ট্রিং মানে যেরকম থাকবে তার উপর, তার সাথে ফ্রেম সাইজের কোনো ব্যাপার নেই। ফ্রেম সাইজ যদি কমও হয় তাতেও পেজ ফল্ট হতে পারে, ফ্রেম সাইজ প্রচুর বড় হলেও তাতেও পেজ ফল্ট হতে পারে। তো বেনাডিস অ্যানোমালি এটাই প্রুভ করে যে যে ফ্রেম সাইজ বাড়লে পেজ ফল্ট কমবে না। দেয়ার ইজ লটস অফ এক্সাম্পল লাইক দিস, যে ফ্রেম সাইজ অনেক বাড়ানো রয়েছে কিন্তু পেজ ফল্ট মারাত্মক টাইমের হচ্ছে, ঠিক আছে? এবং পেজ ফল্টের জন্য যেটুকু টাইম অকার করে দ্যাট ইজ নেগলিজেবল, ওইটুকু টাইম আমরা দিতেই পারি, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারলাম এই বেনাডিস অ্যানোমালিস কতটা মনে রেখো। আর পারলে তোমরা কোনো বই থেকে, মানে তোমাদের কাছে যদি আর্কিটেকচারের বই থাকে বা নেট করে বেনাডিস অ্যানোমালিস সম্বন্ধে শর্ট নোট একটা নিজেরা তৈরি করে নিতে পারো, বা হয়তো নোটসে লিখে দেওয়া আছে আমার মনে নেই। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ আচ্ছা, স্যার। সেগমেন্টেশন দেখো, তোমাদের সেগমেন্টেশন সম্বন্ধে কিছুটা বক্তব্য লেখা আছে। এটা আরেকটা টেকনিক শিখেছে। এখানে কি আছে দেখো, সেগমেন্ট ইজ আ মেমরি ম্যানেজমেন্ট স্কিম দ্যাট সাপোর্টস দ্য ইউজুয়াল ভিউ অফ মেমরি। A logical address space of a program is a collection of segments. A segment is defined as a logical grouping of instructions such as subroutine, array, or data area. Each segment has a name and a length, and the address of the segment specifies both segment name and offset within that segment. For simplicity of implementation, segments are referred by a segment number rather than by a segment name. Thus, the logical address consists of two tuples, segment number s and offset. Page number এর মতই, কিন্তু এখানে হচ্ছে ডেটার উপর বা প্রোগ্রামের উপর বা ইনস্ট্রাকশনের উপর ভাগ করা হয়। মানে সব ধরো ফাংশন গুলো
সবাই কি বেরিয়ে গেছো না আছে? কেউ তো নেই দেখতে পাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। আছি। বাকিরা গেল কই? জানি না স্যার। কি আজব, নেট চলে গেলে আমি আর কি করবো? চলে যায়, আছে কি করছে? সেগমেন্টেশনে কতদূর শুনতে পেয়েছিলে? হ্যালো হ্যালো গো, বলো গো, হ্যালো, কতদূর শুনতে পেয়েছিলে সেগমেন্টেশনের? হ্যালো, আমি কি অডিবল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কতদূর শুনতে পেয়েছিলে সেগমেন্টেশনে? স্যার সেরকম শুনতে পাইনি, আপনার নেট চলে গেছিল। ও হায় রে, আমি খেয়ালই করতে পারিনি। আচ্ছা, সেগমেন্টেশনে যেটা বলছিলাম যে মানে যে লেখাটা বই থেকে পড়ছিলাম ওইটা শুনতে পেয়েছিলে, যে সেগমেন্টেশন ইজ আ মেমরি ম্যানেজমেন্ট স্কিম দ্যাট হ্যাঁ স্যার। ওইটা শুনতে পেয়েছিলে? আচ্ছা, সেগমেন্ট নাম্বার আর আপসেট থাকে, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছিলাম তোমাদেরকে সহজ ভাষায়। আলমারিতে তোমরা যেভাবে জামা কাপড় গোছাও সেটা হচ্ছে কাইন্ড অফ সেগমেন্টেশন। যেরকম ধরো জিন্স এক জায়গায়, শার্টস এক জায়গায়, টপস এক জায়গায়, তারপর ধরে নাও টি শার্টস এক জায়গায়, তারপর আরো যাবতীয় জিনিস যা যা থাকে সেগুলো এক জায়গায়, শক্স এক জায়গায়, তারপর বেল্টস এক জায়গায়, এরকম ভাবে। এবার ধরো তুমি একদিন কোনো জায়গায় কোনো ডেটে যাবে বা কোনো জায়গায় কোনো ঘুরতে যাবে বা বেরোচ্ছ কেউ, দেন বললে যে আই উইল লাইক টু ওয়্যার আ ব্লু ডেনিম মানে ডেনিম জিন্স এন্ড ব্ল্যাক শার্ট, গ্রে শক্স, সাম আদার থিংস অলসো। তোমরা কি করলে, সেই এই জিন্সটা ওটা ধরো 3 নম্বর জায়গায় আছে, এটা বার করলে, তারপর ওখান থেকে জিন্সের জায়গা থেকে জিন্স বার করলে, ওখান থেকে ওটা বার করলে, সেখান থেকে সেটা বার করলে, বার করে ফটো টটো নিয়ে চলে গেলে, রাইট? এবার বা বললে যে আজকে ধরো আমি একটু আই লাইক টু ইউজ জাগুয়ার পারফিউম টুডে, বা কেউ ভাবলো হচ্ছে আজকে আমি আজকে হচ্ছে বুলগারি ইউজ করবো, কেউ ভাবলো আমি ইউএস পোলো ইউজ করবো। তো যে যেটা দামি পারফিউম কম দামি পারফিউম মিক্স করে ইউজ করে সুন্দরভাবে সেজে গুজে সবাই বেরিয়ে গেল, ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকেই বলছি, সে যেরকম ভাবে ভাবনা কেন। দেন দেখো তোমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি দেখো, তোমরা নিজেদেরকে যদি একটা প্রসেস ভাবো, দেন আমরা যদি নিজেদেরকে রেডি করতে হয়, তাহলে দেয়ার ইজ সাম ইনস্ট্রাকশন, উই নিড টু ওয়্যার আ প্যান্ট, উই নিড টু ওয়্যার শর্টস, উই নিড টু ওয়্যার শার্ট, উই নিড টু ওয়্যার সামথিং সামথিং, উই নিড টু গিভ সাম পারফিউমস। তোমরা যারা মেয়েরা আছো তারা উই নিড টু গিভ সাম মেকআপ, ডু সাম মেকআপ, তোমাদের ওই ফাউন্ডেশন, তারপর যাবতীয় যা সব হয় সেই সবগুলো মাখবে ঠাকবে, হ্যান ত্যান করবে। তো যেগুলো করবে আর কি, সেইগুলো পড়া ঠরা করলে ঠরলে তারপর তোমরা গেলে, ছেলেরা যাবতীয় যা রেডি হওয়ার হলে। তো বেসিক্যালি দেখো এখানে আমরা কিন্তু ওই পেজিং এর মতো করে সার্চ করছি না যে এত নম্বরে এই, কারণ কি কেন করতে পারছি না, কারণ আলমারির তাকগুলো বা আলমারির র‍্যাক গুলো জেনারেলি ইউনিকলি হয় না, ইউনিকলি সেম হয় না বা আনলাইকলি হয় না, কোনোটা ছোট বড় থাকে, সেই অনুযায়ী আমরা রাখি। তো পেজিং এর ক্ষেত্রে সেটা হতেই হবে। আর সেকেন্ডলি হচ্ছে সেগমেন্টেশনে আমরা জেনারেলি কি আমরা জিন্সের জায়গা থেকে জিন্স, এইখানে জায়গা থেকে এরকম এরকম এরকম। তো ব্যাপারটা হচ্ছে এই যে জিনিসটা, কনসেপ্টটা যে ইনস্ট্রাকশন ওয়াইজ ভাগ করে রাখা, যে অ্যারের জায়গা থেকে অ্যারেটাকে তুলবো, সাবরুটিনের জায়গা থেকে সাবরুটিনকে পাবো, ওর জায়গা থেকে ওটাকে পাবো, সেটা হচ্ছে বেসিক্যালি সেগমেন্টেশন। সেটাই করে দেওয়া আছে। দেখো সেগমেন্ট টেবিল বেসিক্যালি এখানে যেটা হয়, একটা সেগমেন্ট নাম্বার, একটা অফসেট ভ্যালু থাকে, যেটা আমি আগেও বললাম। তো ম্যাপিং অফ লজিক্যাল অ্যাড্রেস টু corresponding physical address is done using the segment table. Each entry of the segment table has a segment base and segment limit. The segment base indicates the starting of the physical address where the segment resides in main memory, and the segment limit হচ্ছে কতটা আমি যেতে পারবো। ছবিটা দেখে নাও, CPU লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে, সেখান থেকে সেগমেন্ট নাম্বার এন্ড অ্যাড অফসেটটা পায়, সেই অফসেটটা তারপর লিমিটার বেসের সাথে চেক করা হয় যে ওটার মধ্যে যদি ছোট, হ্যাঁ বেসটা এখানে আছে, যদি বেসের মধ্যে আর এবং যে অ্যাড্রেসটা পাচ্ছে সেটা লিমিটের মধ্যে আছে কিনা, যদি থাকে তবেই ওটা ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে পয়েন্ট করা হবে, আদারওয়াইজ নো, এন্ড ইট উইল জেনারেট নেক্সট লজিক্যাল অ্যাড্রেস এন্ড ইট উইল মুভ টু দ্যাট। তো এইভাবেই সেগমেন্ট টেবিলের গল্পটা করা রয়েছে। এখানে দেখবে একটা ছোট অঙ্ক আছে, সেগমেন্ট মানে পেজিং এর 8টা পেজ যদি এত কেবি করে জায়গা নেয় তাহলে কত হবে, মানে জাতি যোগ বিয়োগের অঙ্ক। জাস্ট ওই অঙ্কগুলো প্র্যাকটিস করো, দ্যাটস ইট অ্যাবাউট সেগমেন্টেশন। কারণ তোমরা সেগমেন্টেশনের যে মেন জায়গাটা যেটা আছে বা মেন জিনিসপত্র যা আছে সেগুলো তোমরা পড়বে হচ্ছে অপারেটিং সিস্টেমে, কারণ অপারেটিং সিস্টেমে সেগমেন্টেশন নিয়ে প্রচুর মানে ব্যাপার আছে। কারণ ইন্টারনাল সেগমেন্টেশন, এক্সটার্নাল সেগমেন্টেশন, মানে বেসিক্যালি ফ্র্যাগমেন্টেশন পড়তে হবে তখন, কেন ফ্র্যাগমেন্টেশন লাগে, কখন তখন পোস্টপোনেন্ট হয়, ইনডেফিনিট পোস্টপোনেন্ট কি জিনিস, এই জিনিসগুলো তোমরা ওয়েসে মেনলি পড়বে। এই জায়গাটায় জাস্ট আছে সেগমেন্টেশন নিয়ে শর্ট নোট ম্যাক্সিমাম আসতে পারে, বেশি কিছু মানে
কঠিন কিছু আসবে না, বাট পেজিং নিয়ে কোয়েশ্চেন করতে পারে। পেজিং এর যেগুলো বললাম সেগুলো ভালো করে পড়ো, অ্যান্ড অবভিয়াসলি যখন চ্যাপ্টার পুরো শেষ হয়ে যাবে লাস্টের মেমোরির দেখবে লাস্টের দিকে প্রচুর কোয়েশ্চেন অ্যান্সার সলভ করে দেওয়া আছে। go through that, কারণ ওটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা তোমাদের টপিক থাকে সেটা হচ্ছে আলটিমেটলি মেমোরি চ্যাপ্টারের লাস্ট টপিক যেটা, সেটা আমি পড়িয়ে দিচ্ছি, কিন্তু আমাদের ক্যাশে মেমোরি আর অ্যাসোসিয়েটিভ মেমোরিটা পড়তে হবে, সেটা আমরা পরের দিন পড়বো। সেটা হচ্ছে ট্রান্সলেশন লুকাসাইড বাফার, যে কিভাবে মানে এটা কি জিনিস সেই ব্যাপারটা হচ্ছে পেজিং স্কিমে দ্য মেইন মেমোরি অ্যাসোসিয়েটেড টু টাইমস ইনটু রিট্রিভ দ্য ডেটা, one for accessing other page name page table, another for accessing the data itself. Since the access time of the main memory is large, one new technique is adopted to speed up the data retrieval of was associative memory called translation leukocyte buffer. The use used is adapted to speed up the and fast associative memory called translation leukocyte buffer is used to hold most recently used page table entries, মানে যেগুলো লাস্টলি ইউজ হয়েছে সেগুলোকে ধরে রাখে আর কি, ঠিক আছে। When the CPU needs to access a particular page, the TLB access first. If the desired page entry is present in the TLB, it is called the TLB hit. এটা তোমরা পরে বুঝতে পারবে যখন আমরা ক্যাশে মেমোরি করবো। ক্যাশে থেকে যখন পাওয়া যায় সেটাকে হিট বলা হয়, মানে কোনো জিনিস পাওয়া গেলে সেটাকে হিট বলা হয়, কোনো কিছু পাওয়া না গেলে সেটাকে মিস বলা হয়, ঠিক আছে। তো TLB hit, তারপর দেখো লেখা আছে and then the frame number is retrieved from the table to get the physical address in the main memory. If the desired page table entry is not present then in the TLB, then it is called as TLB miss. Then the CPU searches the original page table in main memory for the desired page table entry, and this information is loaded in the TLB, and it ensures that the translation information pertaining to a future reference is confined to the TLB. The organization of the address translation scheme that includes the TLB shown in the figure, যেটা দেখো করা আছে। বেসিক্যালি কি পেজ নাম্বার ফ্রেম নাম্বার থাকে, ওইখান থেকে লজিক্যাল অ্যাড্রেস থেকে পেজের রেসপেক্টে একটা TLB মিস বলে, মানে যদি TLB তে না পাওয়া যায় TLB মিস এর মধ্যে ঢোকানো হয়। এবার আলটিমেটলি যদি পেজটা যদি TLB এর মধ্যে না থাকে TLB তে যাতে ইনসার্ট করা হয়, তাই জন্য TLB মিসটাকে ঢুকিতে হয়। তারপর ওইখান থেকে TLB হিট হয়ে গেলে ফার্স্টেই তো ওইখান থেকে ফ্রেম নাম্বার আর ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া হয়। এইটাই হচ্ছে TLB। 128টা এরকম কিছু বলে মানে প্রচুর কন্ট্রোলার পাওয়া যায় TLB কন্ট্রোলার ট্রান্সলেশন লুকাসাইড বাফারে। তো জেনারেলি দিস ইজ আ ভেরি গুড টেকনিক which is implemented in real life. তো এইটার একটা শর্ট নোট আসতে পারে, ওই উপরের লেখাটা লিখবে ছবিটা লিখবে হয়ে যাবে। আর দেখবে তোমাদের নোটসে বোধহয় TLB যেরকম পেজিং এর অঙ্ক করে দেওয়া আছে, একখানা TLB এর অঙ্ক করে দেওয়া আছে। যদি না থাকে আমায় বললো, আমি করিয়ে দেবো। আমার মনে নেই, মনে হয় করে দেওয়া আছে TLB এর অঙ্কটা, করিয়ে দিয়েছিলাম আমি আগে তোমাদের সিনিয়রদের, প্রচুর তোমাদের থেকে 2-3 বছরের সিনিয়র যারা পাস আউট হয়ে গেছে তাদেরই নোটস, তো করিয়ে দিয়েছিলাম তাদের। তো ওখান থেকে দেখে নিও। দিস ইজ অল অ্যাবাউট সিও। আমরা নেক্সট দিন অ্যাসোসিয়েটিভ মেমোরি আর ক্যাশে মেমোরি পড়বো। মেমোরি মানে সিওর পার্ট শেষ, আর্কিটেকচার স্টার্ট হবে তারপরে, ঠিক আছে। হ্যাঁ স্যার, তাহলে এই অবধি রইল, টাটা। ঠিক আছে স্যার। আমাদের সাথে দেখা হচ্ছে বুধবার।